খেয়াল করো, আজকের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ লিটারেচার। এটা আমাদের ফার্স্ট ক্লাস লিটারেচারের উপরে। এখানে মূলত তোমাদেরকে আমি কিছু লিটারারি টার্মস, তারপরে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পিরিয়ড গুলা এবং যে ফিগার অফ স্পিচ, যেটা থেকে তোমার ইদানিং কালে সবগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু কোশ্চেন আসে। জাহাঙ্গীরনগরে এবং বিউপিতে এটা থেকে অনেক আগে থেকেই কোশ্চেন আসতো। বাট গত বছর তোমরা যারা পরীক্ষা দিছো খেয়াল করছো হয়তো যে সেখানে অক্সিমোরন থেকে কোশ্চেন আসছিল, তাই না? তো এই যে লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ, তারপরে বিভিন্ন ধরনের ডিউরেশন এবং এইখানে প্রমিনেন্ট রাইটাররা কারা, এই প্রত্যেকটা জিনিস এই ক্লাসে আমরা শিখবো। আর এগুলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, তারপরে বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপল এস, এমনকি ডিউতেও তোমার এই টপিক গুলা থেকে ইদানিং কোশ্চেন আসতেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার 1 মার্ক এনশিওর হয়ে যাচ্ছে, আর তুমি যদি এটা না জানো এটার কারণে তুমি কয়েক হাজার স্টুডেন্টের থেকে পিছিয়ে পড়বা। ধরো, তোমার এই টপিকটা হচ্ছে এরকম টপিক যেটা থেকে তোমার কোশ্চেন আসলে অনেক স্টুডেন্টরা যারা ফুললি প্রিপারেশন নিতেছে তারা তো এটা পারবে। যেমন তোমাদেরকে এখানে শিখালে তোমরা এই জিনিসটা পারবা, বাট যারা এগুলো সম্পর্কে জানে না তারা ভাবে যে ওই গতানুগতিক ওয়েতে প্রিপারেশন নিলেই হয়ে যাবে। তো তখন এই 1 মার্কের কারণে বা 2 মার্কের কারণেই কিন্তু তারা পিছিয়ে পড়বে, কয়েক হাজার পিছনে চলে যাবে, আর ওই কারণে চান্সটা মিস হয়ে যাবে। আর অ্যাডমিশন টেস্টে এটাই হয় মূলত, 2-1 মার্কের কারণেই চান্স হয়, আর এই 2-1 মার্কের কারণেই চান্স মিস হয়ে যায়। সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন দেখো যে শুরুতেই লিটারি টার্মস এর মধ্যে কি কি রয়েছে। যেমন তোমার সিমিলি, এই টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা থেকে জেইউতে প্রচুর কোশ্চেন আসে, ডিউতেও এটা থেকে একবার কোশ্চেন আসছিল, ঠিক তেমনি তোমার বিউপি এগুলা থেকে এটা থেকে কোশ্চেন আসে। তো সিমিলি মানে হচ্ছে উপমা। ওকে, আমরা দেখবো যে সিমিলি তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে কোন জিনিসটা সিমিলি। তারপর দেখো তোমার মেটাফোর। ওকে, এটাও অনেকটা সিমিলির মতোই, কিন্তু এখানে একটা মানে পার্থক্য আছে। তারপর দেখো পার্সনিফিকেশন, এটা হচ্ছে তোমার ব্যক্তির উপর প্রকাশ করা। বিভিন্ন ধরনের জড় বস্তুগুলাকে যখন তুমি ব্যক্তি বা জীব বস্তু হিসেবে প্রকাশ করো সেটাকেই বলা হয় পার্সনিফিকেশন। ওকে, তারপর দেখো অ্যালিটারেশন, তারপরে অক্সিমোরন। অক্সিমোরন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যেটা থেকে তোমার ডিউতে গত বছর কোশ্চেন আসছিল তোমাদের সময়, যে তুমি একটা শব্দ এবং সেটার বিপরীত শব্দ একই সাথে প্রয়োগ করতেছো। যেমন ধরো, একটা ছেলে একটা মেয়েকে বললো যে তোমাকে দেখতে একদম ভয়ঙ্কর সুন্দর লাগতেছে। তাহলে ভয়ঙ্কর একটা শব্দ, সুন্দর একটা শব্দ, দুইটা দুইটার বিপরীত না? আর এটাই হচ্ছে অক্সিমরন, যে একটা একটার বিপরীত হয়ে একসাথে বসে একটা মিনিং প্রদান করে, দ্যাট ইজ কল্ড অক্সিমরন। তারপর দেখো হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জন করা। ধরো, অনেক সময় তোমরা কাউকে কল দিলে সে যদি ফোন পিক না করে তখন পরবর্তীতে কি বলো, যে হচ্ছে তোকে 1,000 বার কল দিছি তুই কল ধরস নাই কেন, তাই না? এটা বলো না? এই যে আসলে কি তুমি 1,000 বার কল দিছো? দেও নাই, কিন্তু তুমি দিছো হয়তো হাইয়েস্ট 10-12 বার। কিন্তু তুমি যখন বলতেছো তখন তুমি সেটাকে অতিরঞ্জিত ভাবে বলতেছো, যে তোকে 1,000 বার কল দিছি তাও তুই ধরলি না। ওকে, এটাই হচ্ছে তোমার হাইপারবোল। তারপর হচ্ছে হোমোনিমস। হোমোনিমস মানে হচ্ছে তোমার যেটার প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুইটাই একই জিনিস। ওকে, আর হোমোফোনস এখানে তোমার হচ্ছে জাস্ট উচ্চারণটা একই রকম। যেমন NEW, এটা মানে হচ্ছে নিউ। আবার KNOW, এটাও হচ্ছে নিউ। কিন্তু দুইটার জিনিসের মিনিং কিন্তু আলাদা। নিউ হচ্ছে যে যেটা NEW সেটা হচ্ছে নতুন, আর KNOW সেটা মানে হচ্ছে জানা, নো। ঠিক আছে। তারপর দেখো তোমার এই যে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে তোমার যেটা ওই যে সংক্ষিপ্ত রূপ। ওকে, যেমন যদি বলি বিউপি, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম। এটার যে ফুল ফর্মটা সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা জেইউ। এটার ফুল ফর্ম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, এটা হচ্ছে তাও লিটারারি একটা কনসেপ্ট। তো শুরুতেই দেখো যেটা সিমিলি, উপমা, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই সিমিলি মানে হচ্ছে উপমা। আমি তোমাদেরকে বাংলা নামটা লিখে দিচ্ছি। এইটা অ্যাকচুয়ালি কি জিনিস দেখো, দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস, অর্থাৎ দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, উইথ দি হেল্প অফ দিজ ওয়ার্ডস। মানে এই শব্দগুলার সাহায্যে যখন দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাবে তখনই সেটা হচ্ছে সিমিলি। তাহলে এই ওয়ার্ডস গুলা কি কি? যেমন দেখো, তার মধ্যে একটা ওয়ার্ডস হচ্ছে এজ, তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছে লাইক, আরেকটা ওয়ার্ড হচ্ছে তোমার রিসেম্বল, আরেকটা হচ্ছে দ্য সেম এজ। তো এই যে এজ, লাইক, রিসেম্বল এবং দ্য সেম এজ, এগুলা ইউজ করে যখন তুমি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করবা তখনই সেটা সিমিলি হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমি বললাম যে শেরে বাংলা ইজ এজ ব্রেভ অ্যাজ এ টাইগার। মানে শেরে বাংলাকে তুমি টাইগারের সাথে তুলনা করছো এবং সেইখানে ইউজ করছো এই যে এজ।
তার মানে অ্যাজ ইউজ করে তুলনা করার কারণেই এই জিনিসটা কিসের এক্সাম্পল হয়ে গেছে, এটা সিমিলার এক্সাম্পল হয়ে গেছে। পরেরটা দেখো, আই ওয়ান্ডার্ড অ্যাজ এ ক্লাউড। এখানে দেখো তুমি নিজেকে ক্লাউডের সাথে তুলনা করছো, তাও অ্যাজ ইউজ করে। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড। এখানে তুমি লাইক শব্দটা ইউজ করে নিজের সাথে, মানে নিজের হৃদয়ের সাথে তুমি একটা পাখির তুলনা করছো, মানে সিঙ্গিং বার্ড। ওকে। তো এই যে এক্সাম্পল গুলা, প্রত্যেকটা এক্সাম্পলেই দেখো দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্পারিজন হয়েছে। কিসের মাধ্যমে? এই যে ফলোইং ওয়ার্ড গুলা ইউজ করার মাধ্যমে, অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ। এই রিসেম্বল কথাটার মানে হচ্ছে কি বলতো, যে তোমার সেম হওয়া। এটা তোমার একটা গ্রুপ ভার্বস আছে, সেই গ্রুপ ভার্বসটা কি, কোনটা বলতে পারবা? রিসেম্বল যে কথা, একটা গ্রুপ ভার্বস আছে, সেই একই কথা মিন করে। বলো তো দেখি, কেউ জানো কিনা এটা? রিসেম্বল মানে হচ্ছে অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া। যেমন ধরো, তোমার চেহারা তোমার আব্বু বা আম্মুর সাথে কারোর সাথে মিল আছে না, যে বলে তোর নাকটা এরকম দেখতে তোর মায়ের মতো হয়েছে, তোর চোখগুলা দেখতে তোর বাবার মতো হয়েছে, এরকম বলে না অনেকে? তো এই জিনিসটাই হইতেছে রিসেম্বল, যে ইউ রিসেম্বল ইউর মাদার আর ইউর ফাদার। তো এই যে এইটাই, এটাই হচ্ছে তোমার একটা গ্রুপ ভার্ব, সেটা হচ্ছে তোমার টেক আফটার। টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া। তার মানে ইউ টেকস আফটার ইউর মাদার, ইউর আইজ আর সিমিলার। কথা বুঝতে পারছো? এই হচ্ছে এই জিনিসটা মনে রাখবা। আরেকটা হচ্ছে লুক আফটার। অনেকেই তোমরা টেক আফটার এবং লুক আফটার এর মধ্যে গুলাই ফেলো। লুক আফটার হচ্ছে দেখাশোনা করা, আর টেক আফটার হচ্ছে অনুরূপ হওয়া, রিসেম্বল হওয়া। তো দুইটা জিনিস কিন্তু আলাদা, মনে রাখবা। তো আই গেস তোমরা সিমিলি জিনিসটা বুঝতে পারছো, যে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হবে, যেখানে তুমি এজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এই ধরনের ওয়ার্ড গুলাকে ইউজ করবা। ওকে। নেক্সট আসো যে মেটাফর। মেটাফরের এখানে কি ডেফিনেশন? দেখো বলা আছে যে দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইদাউট দ্য হেল্প অফ দিস ওয়ার্ডস। মানে এই যে ওয়ার্ড গুলা ব্যতীত যখন তুমি তুলনা করবো, অর্থাৎ এখানে ডিরেক্ট কম্পারিজন হবে, ডিরেক্ট, কোন ধরনের ওয়ার্ডের হেল্প ছাড়াই, যে অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এগুলো ছাড়াই। আমি বললাম মধুসূদন ইজ এ ফায়ার, মানে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধু দাদু, তিনি কিন্তু অনেক কিছুই অবদান রাখছে, তার সাহিত্যকর্মের অবদান অনেক বেশি। সে হচ্ছে তোমার এই যে সার্থক অনেকগুলা জিনিস লিখছে, মহাকাব্য, তারপর ধরো তার এই যে শর্মিষ্ঠা ছিল, মেঘনাদ বধ কাব্য ছিল, আরো অনেক। ঠিক আছে। তো এই যে মাইকেল মধুসূদন দত্তর সাথে আমি তুলনা করলাম কিসের? ফায়ার বা আগুন। সে এত ভালো সাহিত্য চর্চা করছে, দ্যাটস তাকে বললাম যে মধুসূদন ইজ এ ফায়ার। কিন্তু এখানে কি আমি এই যে এজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এগুলো ইউজ করছি, করিনি, আমি ডিরেক্ট কম্পারিজন করছি, এই জন্য এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। তারপর দেখো, শেরে বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি। এর আগে যেটা ছিল প্রিভিয়াসলি শেরে বাংলা এজ ব্রেভ এজ টাইগার, সেখানে এজ এজ কারণে তোমার এটা সিমিলে হয়ে গেছে। বাট এখানে দেখো ডিরেক্ট বলে দিছি ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি, দ্যাটস সেটা হচ্ছে তোমার মেটাফোর। মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড। তো এখানে দেখো আমি বয়লিং ম্যাডের সাথে আমার ব্রাদারকে তুলনা করলাম, এবং একই, মানে এখানে কোনো ধরনের অন্য কোনো ওয়ার্ডের হেল্প নেওয়া লাগে না। আর এই যে বয়লিং ম্যাড, এটার মানে হচ্ছে অ্যাংরি বা রাগান্বিত। ঠিক আছে, রাগান্বিত। আচ্ছা। তারপর দেখো, সঞ্চারী ইজ এ রোজ। এখানে ধরো একটা মেয়ের সাথে আমি রোজের তুলনা করলাম, এবং এইখানেও কোনো ধরনের ওয়ার্ডের ইউজ করলাম না, ডিরেক্ট কম্পারিজন করলাম যে সঞ্চারী ইজ এ রোজ। ঠিক আছে, দ্যাটস এটা হচ্ছে একটা মেটাফোর এক্সাম্পল। নেক্সট আসো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা শিখতে পারলে তুমি মানে রিলেট করতে পারবা নিজেই। পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিরূপ প্রকাশ করা, ব্যক্তিরূপে প্রকাশ করা। ওয়ান এ নন লিভিং থিং, মানে একটা জড় বস্তুকে যখন তুমি লিভিং থিং হিসেবে প্রেজেন্ট করো, when a নন লিভিং থিং ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং থিং, অর্থাৎ জড় বস্তুকে তুমি জীবন বা যাদের জীবন রয়েছে সেইভাবে তুলনা করতেছো। সাপোজ এক্সাম্পল গুলা খেয়াল করো। বলা হলো যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সেকেন্ড ওয়ান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই যে ওয়েট করা, এটা অ্যাকচুয়ালি কি, মানে ওয়েট কে করবো? ওয়েট তো করা হচ্ছে যাদের জীবন আছে, মানুষ, এরা সানা ওয়েট করে, অন্য কোনো জিনিসকে ওয়েট করে? কিন্তু তুমি দেখো এখানে সাবজেক্টের জায়গায় ইউজ করলা টাইম এন্ড টাইড, দুইটা জড় বস্তুকে তুমি বলতেছো তারা ওয়েট করে ফর নান। তাই টাইম এন্ড টাইড কি ওয়েট করবে নাকি? এটা কি ধরনের কথা হলো? রিয়েলিটির দিক থেকে এই জিনিসটা কি? তুমি দেখো যে নন লিভিং জিনিসকে তুমি, জড় বস্তুকে তুমি জীবীয় সত্তা হিসেবে একটা কথা বললা, যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আবার দেখো টাইম ইউ ইউ আর ওল্ড জিপসি ম্যান। সময়কে তুমি মানুষের সাথে তুলনা করতেছো, এই জিপসি কথাটা মানে হচ্ছে যাযাবর। ঠিক আছে, যাযাবর, মানে এটা চলমান, এটা কোথাও স্থায়ী না, দ্যাটস এটাকে বলতেছে কি টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান। তারপর দেখো মিস্টার নিউমোনিয়া ওয়াজ এ পোলাইট ম্যান।
নিউমোনিয়া হচ্ছে একটা রোগ, এটা একটা জড় বিষয়, কিন্তু সেটাকে তুমি বলতেছো মিস্টার নিউমোনিয়া, মানে মানুষ রূপে প্রকাশ করতেছো ওয়াজ এ পোলাইট ম্যান। তো এই হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল, যেখানে তুমি জড় জিনিসকে ব্যক্তি রূপে প্রকাশ করতেছো। ওকে, নেক্সট আসো যে অ্যালিটারেশন। আচ্ছা, এই তিনটা কি বোঝা গেছে? এই পার্সনিফিকেশন, মেটাফর এবং সিমিলি, এগুলা কি বুঝতে পারছো? একটু বলো তো। এই যে সুমাইয়া, তারপর কৌশিক, নোভা, নিশাত, বলো, বুঝতে পারছো? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, চ্যাটে কয়েকটা কথা লিখছো। Let's see. ও হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসো যে তোমার অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে দি অকারেন্স অফ দ্য সেম ওয়ার্ড, সরি নট ওয়ার্ড, দি অকারেন্স অফ দ্য সেম সাউন্ড অর লেটার, স্পেশালি কনসোনেন্ট, মানে ওই যে ভাওয়াল ব্যতীত যেগুলো কনসোনেন্টস, ইজ নোন এজ অ্যালিটারেশন। মানে যেখানে তোমার একই ধরনের সাউন্ড বা লেটারের অকারেন্স ঘটবে, এটাকে অ্যালিটারেশন বলে। যেমন দেখো, অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, এখানে সবগুলো জায়গাতেই এ, অ্যালোন অ্যালোন, এই জিনিসটা আসতেছে না, একই সাউন্ড আসতেছে, একই লেটার রিপিট হইতেছে, দ্যাটস এইটা হইতেছে তোমার অ্যালিটারেশনের এক্সাম্পল। ওয়াটার ওয়াটার, এটা অ্যালিটারেশন এক্সাম্পল। আর এটা কোন উক্তি, হয়েছে ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, ওইটা আর কি, যে সব জায়গায় পানি কিন্তু কোথাও কোনো সুপেয় পানি নেই, মানে পানযোগ্য পানি নেই, মানে আমরা যে দূষণ করে ফেলতেছি সেটা থেকে বলা হচ্ছে আর কি। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এটার বাংলা মানে হচ্ছে কি, যে চোরে চোরে মাসতুতো ভাই অনেকটা ওইটা। ঠিক আছে, তো এই যে ফেদার ফ্লক, একই ধরনের লেটার একই সাউন্ড, দ্যাটস এটাও কি অ্যালিটারেশনের এক্সাম্পল। তো যেখানে তোমার একই সাউন্ড বা একই লেটারের অকারেন্স ঘটবে, বারবার রিপিট আসবে, সেটাই হচ্ছে অ্যালিটারেশন। ওকে, নেক্সট আসো যে অক্সিমরন। এটা থেকে ডিউতে গত বছর কোশ্চেন আসছে, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে দুইটা ভিন্ন ওয়ার্ড একসাথে বসবে, মানে অপোজিট মিনিং থাকবে তাদের, উইথ অপোজিট মিনিংস উইদিন এ ওয়ার্ড অর ইন এ ফ্রেজ দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিকশন, মানে একটা একটার বিপরীত। যেমন দেখো, হি ইজ রেগুলারলি ইরেগুলার, ঠিক আছে, হি ইজ রেগুলারলি ইরেগুলার, মানে সে সবসময় ইরেগুলার। ওকে, এটাই হচ্ছে এটার মানে, যে সবসময় ইরেগুলার, এর জন্য বলা হচ্ছে রেগুলারলি ইরেগুলার। কারণ এইটা রেগুলারলি, এটার বিপরীত কন্ট্রাডিকশনে শব্দ হচ্ছে ইরেগুলার, বাট একসাথে বসে তার অন্য একটা মিনিং দিচ্ছে। তারপর দেখো, ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, মানে সে এতটাই ডিস্ট্রাকটিভ, এই জন্য বলতেছে কনস্ট্রাক্ট, গঠনমূলক ভাবে সে ক্ষতিকর। ওকে, ধরো যে সিগারেটের কথা যদি বলি, ইট ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। ওকে, আবার ওইরকম হইতে পারে যে সে খুব ভয়ঙ্কর সুন্দর। তো সুন্দর একটা শব্দ, আবার ভয়ঙ্কর আলাদা শব্দ, দুইটা জিনিস, দুইটা সেলফ কন্ট্রাডিকশন, কিন্তু একসাথে বসে অন্যরকম মিনিং দিচ্ছে, যে আসলে অনেক বেশি সুন্দর, এই জন্য বলতেছে ভয়ঙ্কর সুন্দর, তাই না? এটা আর কি। তো আমাকে একটু বলো তো, তোমরা যেহেতু ইংলিশের পার্টস অফ স্পিচের ক্লাসগুলো তোমরা করছো যারা, আমি গ্রুপে তোমাদের ক্লাস নিচ্ছি, সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এ টু জেড একদম ফুল চ্যাপ্টার কভার করছো, কোনো কিছু আর বাদ নাই। এটা দিয়ে তোমাদের সারা জীবন কাজ হয়ে যাবে আই গেস। তো এই যে এই বলো এটা, যে এখানে এই রেগুলারের পার্টস, ইরেগুলারের পার্টস অফ স্পিচটা কি হবে, এবং রেগুলারলি এটার পার্টস অফ স্পিচটা কি হবে? পার্টস অফ স্পিচ বলো। কৌশিক, নোভা, নিশাত, বলো দেখি। আর কারা কারা আছে, আমি তোমাদের বাকিদের দেখতেছি না। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটা মেনে হয়। লাস্টেরটা আচ্ছা, অ্যাডজেক্টিভ আর আগেরটা ইউআই অ্যাডভার্ব। ওর সাথে তোমরা সবাই একমত? অ্যাডভার্ব একটা, অ্যাডজেক্টিভ একটা, রাইট? হ্যাঁ, তোমার অ্যান্সার কারেক্ট। এখানে পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, এই যে রেগুলারলি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা কিনা তোমার দোষ প্রকাশ করতেছে, যে সে অনুপস্থিত থাকে, তার মানে এটা হচ্ছে একটা দোষ। আর দোষ, গুণ, অবস্থায় সবগুলা জিনিস কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে রেগুলারলি, রেগুলার, এখানে রেগুলারলি এই দোষকেই মডিফাই করতেছে, এটার মাত্রা নির্দেশ করতেছে, যে সে সবসময় ইরেগুলার। দ্যাটস ওয়াই এটা তোমার মডিফাই করতেছে এই দোষটাকেই। দ্যাটস এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা ভার্বকে মডিফাই করতে পারে, এবং অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। তো এখানে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আর এই রেগুলার যেটা অ্যাডজেক্টিভ, সেটা মডিফাই করছে এই প্রোনাউনটা, নাউন বা প্রোনাউন। আর পরেরটাও সেম এক্সাম্পল, তো সেটা আর এক্সপ্লেইন করার প্রয়োজন। নেক্সট আসলে যে হাইপারবোল, যেটা বলছিলাম যে অতিরঞ্জিত করা, অতিরঞ্জন লিখে দিচ্ছি।
অতিরঞ্জন, রঞ্জন, যে hyperbole is a figure of speech and literary device that creates heightened effect through deliberate exaggeration. অর্থাৎ যেখানে তুমি অতিরঞ্জিত ভাবে কোন একটা কথা বলতেছো, যেমন আই কল্ড ইউ 1000 টাইমস, মানে আমি তোমাকে 1000 বার কল দিছি, বাট অ্যাকচুয়ালি কি তুমি কল দিছো বা দাও নাই কিন্তু। তারপর ইন নেভার এন্ডিং লাইন, তো এটা কি হয়, কখনো কি লাইন শেষ হবে না? অবশ্যই শেষ হবে। 10,000 স এট এ গ্ল্যান্স, তো এক এট এ গ্ল্যান্স বা এক পলকে কি 10,000 দেখা যায়? এত দূরত্ব দেখা যায়? দেখা যায় না। কিন্তু আমরা বলি এগুলা স্বাভাবিক কথাবার্তার সময় বা কনভার্সেশনের সময়, কিন্তু আমরা এই ধরনের কথাবার্তা বলি। আর এটা কি বলে? হাইপারবোল। ওকে, আচ্ছা, এখানে যে একটা শব্দ আছে ইফেক্ট, এটা পার্টস অফ স্পিচ কি বলতো? এটা বিউপি কোশ্চেন। এটা কোন পার্টস অফ স্পিচ? ইফেক্ট। ট্রাই টু অ্যান্সার। আর এটা যদি হয় তাহলে এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? এফেক্ট কি আর ইফেক্ট কি বলো? শুধু পার্টস অফ স্পিচ বললে হবে। ইফেক্ট মেবি ভাইয়া নাউন, কারণ ইফেক্ট মানে প্রভাব না, প্রভাব। তো আর এফেক্ট? এফেক্ট হলো মানে ভার্ব সম্ভবত। রাইট, সম্ভবত না, অ্যান্সার করলে কনফিডেন্টলি অ্যান্সার করবো। আচ্ছা, তো দেখো, ইফেক্ট হচ্ছে নাউন মানে প্রভাব, আর এফেক্ট হচ্ছে ভার্ব মানে প্রভাবিত করা। ওকে, প্রভাবিত করা। তো বিউপিতে যে কোশ্চেনটা আসছিল সেটা আসছিল এইভাবে: দি এফেক্ট অফ স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড। আরেকটা হচ্ছে দি ইফেক্ট অফ স্মোকিং ইজ ব্যাড। কোনটা হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? Second দি one. ইফেক্ট অফ মানে দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আবার ধরো বললাম ইজ ব্যাড, বাদ দিয়ে দিলাম, দিলাম হচ্ছে তোমার এদিকে দি ইফেক্ট অফ স্মোকিং ইফেক্টস অল অর এফেক্টস অল, কোনটা হবে? এফেক্টস অল। এফেক্টস। তো বিউপিতে যে কোশ্চেনটা আসছিল সেখানে একটা সেন্টেন্স কারেকশন হিসেবে আসছিল, যে তোমার দুইটা অপশন ছিল যেখানে এররটা ছিল এই যে নাউনেরটায়, আর দুইটা অপশন ছিল যেখানে এররটা ছিল তোমার এই ভার্বের জায়গাতে। আর অ্যান্সার যেটা হবে সেখানে তোমার দুইটাই কারেক্ট হতে হবে, মানে শুরুতে থাকতে হবে দা ইফেক্ট অফ, আর শেষে থাকতে হবে এফেক্টস। মানে এটাও ভুল, এটাও ভুল, আর ওই যে তোমার আরেকটা অপশন ছিল সেটাও ভুল। তো বুঝতে পারতেছো যে কিভাবে কোশ্চেনটা আসছিল? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবে। নেক্সট আসো যে হোমোনিমস। হোমোনিমস মানে কি? স্পেলিং বা যেটা হচ্ছে তোমার বানান সেটাও সেম, আবার প্রোনাউন্সিয়েশন সেটাও কিন্তু সেম, মানে উচ্চারণটাও সেম, কিন্তু মিনিংটা ডিফারেন্ট। বাট মিনিং ইজ ডিফারেন্ট। যেমন দেখো, ইউ আর রাইট, এখানে রাইট এটা মানে হচ্ছে তুমি সঠিক, ঠিক আছে? লুক এট ইউর রাইট সাইড, এখানে রাইট মানে হচ্ছে ডান, তোমার ডান পাশে তাকাও। ওকে, সো এই যে বিষয়টা, যে রাইট শব্দটা একই স্পেলিং একই প্রোনাউন্সিয়েশন কিন্তু মিনিং ডিফারেন্ট, এটা কি? এটা হচ্ছে হোমোনিমস। আবার বললাম যে ইউ হ্যাভ রাইটস, ইউ হ্যাভ রাইটস, এই ক্ষেত্রে রাইটসটা কি বলতো? এটার অর্থ কি? অধিকার। অধিকার, ঠিক আছে, অধিকার। সো এই হচ্ছে বিষয় আর কি। হোমোনিমস মানে হচ্ছে যেখানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু সেটার মিনিংটা ডিফারেন্ট। আর হোমোফোনস সেক্ষেত্রে স্পেলিংটা ডিফারেন্ট কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সেম। কি ডিফারেন্ট? স্পেলিংটা ডিফারেন্ট, এবং অর্থ তো অবশ্যই চেঞ্জ হইবেই, স্বাভাবিক কথা। স্পেলিং দেখো, নিউ, NEW, নিউ এটা মানে হচ্ছে নতুন। আর এটা দেখো নিউ, KNEW, এটা মানে হচ্ছে জানা। ওকে, সেটা হচ্ছে হোমোফোনস যেখানে উচ্চারণটা সেম। এই যে ফোন শব্দের মানে কি? ধ্বনি, তাই না? ধ্বনি বা সাউন্ডের সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই এইখানে দেখবা যে উচ্চারণটা সেম আসতেছে, ধ্বনিটা সেম আসতেছে, কিন্তু স্পেলিং বা বানানটা ভিন্ন আসতেছে। সেটা হচ্ছে হোমোফোনস। নেক্সট আসো যে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে যেটা শর্ট ফর্ম, এ ওয়ার্ড ফর্মড বেসড অন দি ইনিশিয়াল লেটার অর সিলেবলস।
মানে অনেকগুলো শব্দ যখন থাকে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটাকে আমরা সংক্ষেপে অ্যাক্রোনিম হিসেবে কি বলি? JU, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, BUP। ওকে, তো এরকম কিছু এক্সাম্পল খেয়াল করো অ্যাক্রোনিমের। যেমন ইউকে, ইউকে মানে কি? যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য? বলো তো কি হবে? যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র। এই দেখছো, মানে ভুল করতেছে, কিন্তু যুক্তরাজ্য হবে। আর যুক্তরাষ্ট্র যেটা, সেটা হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই যে ইউকে বললে, ইউকে মানে কি? ইউকে বললে তোমার কি, সেটা কি কি দেশ আছে এটার মধ্যে বলো তো? ইউকে বললে দুইটা জিনিস, কোন দুইটা জিনিস? ইংল্যান্ড আর নেদারল্যান্ড মেবি। নো, ইউকে মানে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার গ্রেট ব্রিটেন, গ্রেট। গ্রেট ব্রিটেন, যেটাকে তুমি অবলিক হিসেবে ইংল্যান্ড বলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। নাও দ্য কোশ্চেন ইজ, গ্রেট ব্রিটেন বলতে আবার কোনটা, বা গ্রেটার ইংল্যান্ড বলতে কোনটা, সেটা বলো। সেখানে আছে আবার আলাদা তিনটা কান্ট্রি। এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে তিনটা। আর এই যে এই চারটা কিভাবে? এই যে 3+1, 3+1। আর এখানে থ্রি কি কি? এখানে থ্রির মধ্যে কি কি? সেটা হচ্ছে তোমার, একটা তো ইংল্যান্ড নিজেই, তারপর হচ্ছে তোমার স্কটল্যান্ড, স্কটল্যান্ড, আর একটা হচ্ছে ওয়েলস। এই তিনটা তো মাথায় থাকবে এখন থেকে। এটা কিন্তু কোশ্চেনে আসে জিকে তে, যে ইউকে বললে অ্যাকচুয়ালি কোন কোন দেশগুলো আছে এর মধ্যে। তো তখন বুঝতে হবে এগুলো। রাইট, সেম উত্তর করে ইংল্যান্ড, স্কট। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো? ওয়েলস এটা একটা দেশ। ওয়েলস হ্যাঁ, ওই এটা যে এই সবগুলা জিনিসই এখন একসাথে কম্বাইন্ড হয়ে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য হয়ে গেছে। এগুলো সবগুলো আলাদা আলাদা কান্ট্রি। কথা বুঝছো? আচ্ছা, আর এটা দেখো, বিএসটিআই, এটার পূর্ণরূপ কি? যে খাবারের সব জায়গাতে দেখবে বিএসটিআই সাইন আছে। এই যে আমি পানি খাচ্ছি না, এখানে দেখা আছে এটা। ওরে বিএসটিআই, এই যে এইখানে আছে, দেখতেছো? দিস ইজ দ্য বিএসটিআই সাইন। বিএসটিআই হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস, স্ট্যান্ডার্ডস শেষে এস আছে, এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট। লিখে দিচ্ছি, পরীক্ষা আসে, প্রচুর ইম্পর্টেন্ট, ইউপিতে আসছে কোশ্চেনটা। কোথায় লিখবো? জায়গায় তো পাচ্ছি না, এখানে লিখি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস, স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। ওকে, এটা প্রতিষ্ঠা করা হয়েছে 1985-এ, 1985 সালে। তারপর দেখো এটিএম, এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তারপর ভ্যাট, ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, তারপরে সিম, সিমের পূর্ণরূপ কি বলতে পারবা কেউ? সিমের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। আইডেন্টিফিকেশন, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আই গেস এটা হবে। আইডেন্টি আইডেন্টিফিকেশন, তুমি শিওর? আচ্ছা দাঁড়াও, আমি তো কনফিউজ হয়ে গেছি তোমার আইডেন্টিফিকে অ্যান্সারে। ওয়েট, আমরা চেক করতেছি। হ্যাঁ, আসছে এখন। এই যে দেখো, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আমারটাই ঠিক আছে। ঠিক আছে, এই যে তোমার যেই কোশ্চেনটা কেন জিজ্ঞেস করছি, এটা জিজ্ঞেস করার পেছনে কারণ হচ্ছে, তুমি তো তোমার অ্যান্সারের ব্যাপারে সিরিয়াস, তাই না? আর এই কারণে তারাও এটা সম্পর্কে জানে, যারা কোশ্চেন করে তারাও এটা জানে। তারা 2 নম্বর অপশন এটা দিয়ে দিবে যে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। কথা বুঝছো? তারা অপশন বিতে ওটা দিয়ে দিবে, আর তুমি কনফিডেন্টলি বি দাগে চলে আসবে, কারণ তুমি তো জানো এটাই অ্যান্সার। আর তারা সাইকোলজিক্যালি কোশ্চেন গুলা সেট করে, অপশন গুলা, যে ও যেটা ভাবে, যেভাবে ভাবনা করবে সেভাবেই আমরা অপশন গুলাকে সেট করবো। এই জন্য বি স্পেসিফিক, মানে অ্যাকুরেট অ্যান্সার জানতে হবে। এনিওয়ে, নেক্সট আসো। ওকে, সো সিমের পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে, আইডেন্টিটি, সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এই তোমরা কিন্তু এই ক্লাস আবার নোট করবা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট।
আর ইফ পসিবল নোট করে আমার যে গ্রুপটা আছে গ্রুপে একটু মানে পাবলিশ করতে পারো। অন্যান্য গ্রুপে অনেকেই দেখি যে তাদের টিচারদের ক্লাসের ইয়ে পোস্ট টোস্ট করে। সো ইউ গাইস ক্যান ডু দ্যাট, ওকে। নেক্সট দেখো যে ওয়াইফাই। ওয়াইফাই এর পুনর হচ্ছে কি বলো তো, এটা ইম্পর্টেন্ট, এটা জানো কিনা দেখি। এটা যে জানে সে আসলেই মানে স্মার্ট আছে, বলো। বাকিগুলো তো সহজ। ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি, রাইট। এটা হচ্ছে ওয়্যারলেস, FIDELITY, ফিডেলিটি। এই ফিডেলিটির ফাইড বা ফিড শব্দটার অর্থ হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? বিশ্বাস, মনে রাখবা। ওয়্যারলেস ফিডেলিটি, রাইট, সেম এর উত্তর কারেক্ট। নেক্সট আসো যে অ্যালিগরি। অ্যালিগরি জিনিসটা কি? অ্যালিগরি হচ্ছে একটা ন্যারেটিভ ইন হুইচ এ ক্যারেক্টার or place or event is used to deliver a broader message about real world issue and occurrence। যেখানে তোমাকে একটা মেসেজ দেওয়া হবে, একটা ন্যারেটিভ থাকবে ওই অ্যালিগরি। ন্যারেটিভটা কি? যেমন ধরো এই যে মানে ওই যে যখন সরকার নির্বাচনের আগে আগে বিভিন্ন ধরনের ইশতেহার দেয় না, বা তারা প্রমিস করে না যে এটা এটা করবো, তাদের ন্যারেটিভটা কি, তারা কি কি আইসা কাজ করবে, আপনি আপনাকে আমি ভোট দেবো, আপনি কি কি করবেন। তো এই যে ন্যারেটিভটা ইম্পর্টেন্ট, ওকে। সো এই যে দেখো, ন্যারেটিভ মানে হচ্ছে যেখানে একটা মেসেজ দেওয়ার থাকে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। এটা কে লিখছে বলতে পারবা? কে লিখছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার? অনেক ইম্পর্ট্যান্ট। এটা সম্পর্কে তোমরা গল্প শুনছো। ওই যে নৌকা দিয়ে যায়, একটা পাখি আসে, পাখিটারে মেরে ফেলে, পরবর্তীতে তারা নিজেরাও মারা যায় পাখিটাকে মারার কারণে, হত্যা করার কারণে। আচ্ছা, এটা লিখছে হচ্ছে এসটি কলারিজ, ওকে। এসটি কলারিজ, RIDZ কলারিজ। আর এইখানে যে গল্পটা, এটা একটু শুনবা। দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মাইনারের গল্পটা ইউটিউবে লিখে সার্চ করলে দেখবা যে ছোট ভিডিও চলে আসে 10-15 মিনিটের। গল্পটা শুনবা, ওকে। যেখানে যে পাখিটার কথা বলা হয়েছে, যেটাকে মেরে ফেলা হয়েছে, আর ওইটার অভিশাপের কারণেই তারা পুরোটা ধ্বংস হয়ে যায়, সেই পাখিটার নাম কি ছিল? আলবাট্রস, ওকে। আলবাট্রস, মনে রাখবা। তারপর দেখো সিলিকোয়ে। সিলিকোয়ে মানে হচ্ছে যে টকিং টু দাইসেলফ। সময় কিছু বলবা? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, মেটাফোর মানেও তো রূপক আর এলিগরি মানেও রূপক, আর দুইটা কি সেম অর্থই প্রকাশ করে নাকি? না, মেটাফোরের মধ্যে তো কোনো এরকম স্পেসিফিক মেসেজ থাকে না। মেটাফোর হচ্ছে জাস্ট কম্প্যারিজন। আর এখানে হচ্ছে একটা মেসেজ থাকবে, সেটার উপর ভিত্তি করে তোমার একটা প্লেস বা ইভেন্ট বা যে কোনো এক ধরনের ইনফরমেশন থাকবে আর কি। এলিগরি, ওকে। তোমাকে হচ্ছে এক্সাম্পল দেখে আইডেন্টিফাই করতে হবে অ্যালিগরি এবং মেটাফোরের মধ্যে ডিফারেন্স আছে, বাট অর্থ দুইটা সেমই। মেটাফোরের রূপক বলা হয়, অ্যালিগরিকেও রূপকই বলা হয়। বুঝতে পারছো? জি ইনফ্যাক্ট এই যে ভাইয়া। অ্যালিগরি মানে হচ্ছে রূপক, এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। এটা হচ্ছে আমি যখন শুরুর দিকে ফেসবুক খুলি, তখন তো ক্লাস 8-এ পড়ি maybe। তখন বাটন ফোন ছিল, এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো তখন মনে পড়ে অপেরা মিনিতে ইউজ করতাম। অপেরা মিনিতে এখন ফেসবুকে আইডি, তখন কিন্তু ফেসবুকের আইডির নাম দেওয়া হতো সব অন্যরকম নাম, কেউ তার নিজের নাম দিত না। তো আমি তখন কি নাম দিব বুঝতেছিলাম না। তখন ওই যে ক্যালেন্ডারে ডেট খুঁজে খুঁজে, যে আমার বার্থডে যেহেতু তোমার জুলাইতে, July 3rd, দ্যাটস ওয়াই আমি ওইভাবে খুঁজে ট্রাই করছি যে এইটা কি কি বোঝায়। তো দেখলাম যে July 3rd এর এই জিনিসটা হচ্ছে অ্যালিগরিক হিসেবে পড়ে, ওই ক্যাটেগরির মধ্যে পড়ে, রূপক, ওকে। তো আমি আমার নাম দিছি অ্যালিগরিক অ্যাপিহিলিয়ন। বুঝছো? মানে কি নাম উইয়ার্ড না জিনিসটা, খুব মজার জিনিস যে আমি ওই ধরনের একটা নাম দিছি, দিয়ে আইডি খুলছি। আর এখন জিনিসটা ভাবলে খুব মজা লাগে যে নিজের এত সুন্দর নাম থাকতে ওই নাম বাদ দিয়া এরকম নাম দিয়ে ফেসবুক আইডি খুলছিলাম শুরুর দিকে, এই, বুঝছো? যাই হোক, নেক্সট দেখো যে সিলিকুই। সিলিকুই মানে হচ্ছে টকিং উইথ দাইসেলফ। মানে দাইসেলফ কথাটার মানে হচ্ছে নিজের নিজের সাথে, মানে তুমি নিজে কৌশিকের নাম কি ছিল? ব্রক লেসনার। আচ্ছা আচ্ছা। তারপর দেখো যে টকিং উইথ দাইসেলফ, এখানে ওই যে বিভিন্ন ধরনের তোমরা ইয়ে দেখছো না, আহ, যে স্টার জলসা বা জি বাংলাতে বিভিন্ন সময় সিনের মধ্যে সে দাঁড়ায় আছে, সিন চলতেছে, বাট নিজের সাথে নিজে কথা চলতেছে, মানে ভয়েস বলতে নিজে নিজে কথা বললো, এরকম একটা বিভিন্ন ধরনের সিন আসে কিন্তু দেখবা জি বাংলা বা স্টার জলসার নাটকের মধ্যে। মানে সে একা রুমের মধ্যে পরিকল্পনা করতেছে, মানে এরকম। তো সেটাই হচ্ছে তোমার সিলিকুই, টকিং উইথ দাইসেলফ। যেমন এই যে এইটা,
টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা একটা সিলিকুয়ের এক্সাম্পল। কারণ এইখানে যে ক্যারেক্টারটা ছিল এটা সে নিজের সাথে নিজে কথা বলতেছিল, নিজেকে নিজে বলতেছিল যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, নেক্সট আসলে হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার হচ্ছে তোমার এখানে একটা ব্যঙ্গ করা থাকবে, দি ইউজ অফ হিউমার, আইরনি অর এক্সিগারেশন অর রেডিকুল টু এক্সপোজ এন্ড ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অর বাইসেস। মানে মানুষের যে তোমার বোকাম্য, এটাকে তুমি হচ্ছে স্যাটায়ার হিসেবে প্রকাশ করতে পারো, একটা ব্যঙ্গ হিসেবে প্রকাশ করতে পারো। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার গালিবার্স ট্রাভেল, আর একটা হচ্ছে অ্যানিমেল ফার্ম। গালিবার্স ট্রাভেলস এর মধ্যে যে ক্ষুদ্র যে সকল মানুষগুলো ছিল বা বামন মানুষ ছিল, যাদেরকে তুমি বলতে পারো লিলিপুটস। ওকে, লিলিপুটস। তো এই গালিবার্স ট্রাভেলস এবং অ্যানিমাল ফার্ম, এই দুটো এক্সাম্পল হচ্ছে স্যাটায়ারের, যেখানে তাদেরকে ব্যঙ্গ করে দেখানো হয়েছে। তোমরা গালিবার্স ট্রাভেলস দেখছো মুভিটা? বই পড়া হয়েছে ওইটার পুরো। তো তুমি বই দেখে ফেলছো, বই পড়ে ফেলছো? এই এই বই পড়ার মুভি দেখা নিয়ে একটা খুব মজার ঘটনা আছে। আমি যখন মেরিনে তোমার ভাইবা দিতে গেছিলাম, আমি মেরিনে চান্স পেয়েছিলাম ফার্স্ট টাইম। মেরিনে ভর্তি হই নাই, কারণ ওই যে নদী সাগরে সাগরে থাকতে হবে 6 মাস 1 বছরে যাবো। তো মেরিনে যখন আমি ভাইবা দিতে গেছি, সেখানে আমাকে কোশ্চেন করছিল। শুরুতে বলছে তোমার ইন্ট্রোডাকশন দাও, পরিচয় দাও। বললাম যে আমি এরকম, এই আমার বাবা মা দুজনে টিচার। তো বলতেছে পরের কোশ্চেনই, আমার ইন্ট্রোডাকশন দেওয়ার পরে, যে তোমার বাবা মা দুজনে তো টিচার, তাহলে ওনারা যখন বাইরে চলে যেত তুমি বাসায় কি করতা? একা একা বাসায় কি করতা? পরে আমি বললাম যে আমি বই পড়ছি। অ্যাকচুয়ালি বই তো পড়তাম না, আমি তো দেখতাম টিভি। বানাই বলছে যে বই পড়ি। তো বলতেছে যে কি কি বই পড়ছে একটু নাম বলো তো। তো আমি কি বই বলবো, এখন পাইতাছি না। পরে বললাম যে গালিভার্স ট্রাভেলস পড়ছি, কিন্তু আসলে তো আমি বই পড়ি নাই, কিন্তু আমি মুভি দেখছি ঠিকই। আমি যখন গালিভার্স ট্রাভেলস বলছি, বলতেছে এটা কে লিখছে বলো তো। পরে আমি মুভি দেখছি, যে আমি জানতাম যে এটা জোনাথন সুইফট লিখছে। ওকে, জোনাথন সুইফট। ভাইয়া ওকে, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আমি সত্যিই বলছি। আমি জানি তুমি সত্যি কথা বলছো, ইটস ওকে। পরে হচ্ছে আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে বলো তো লিলিপুটস কি। লিলিপুটস এর তো ডেফিনেশন জানি না, বাট আমি তাদেরকে এক্সপ্লেন করে বুঝেছি লিলিপুটস হচ্ছে যে বামন মানুষ যারা একটু ছোট হয় আর কি। এই, তো পরে তারা স্যাটিসফাই হয়েছে যে না আমি আসলে পড়ছি, আসলে তো পড়ি না, এটা বুঝতে দেই না আর কি, বুঝছো। তো ভাইভাতে এই ধরনের কিছু মিথ্যা কথা বলা যাবে, কিন্তু কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলবা। আবার ওই মিথ্যা কথা বলতেছে কিন্তু কনফিডেন্স নেই, তাহলে কিন্তু তারা বুঝে ফেলবে। তো এটা আর কি। আর যেহেতু আমি মুভিটা দেখছি, সেহেতু আমি জানি। আর মুভিটা তোমরা দেখবা, এটা খুব মজার একটা মুভি, অনেক হাসবা, হাসির মুভি। এনিম্যাল ফার্ম, এটাকে লিখছে, এটা লিখছে হচ্ছে জর্জ ওরেল। জর্জ ওরেল, ORWEL, জর্জ ওরেল, ঠিক আছে। এই দুটো হচ্ছে স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা, ব্যঙ্গ রচনা। নেক্সট হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে ইন লিটারেচার দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আনরাভেলিং অফ দ্য প্লট ইন এ প্লে, স্পেশালি ইন এ ট্র্যাজেডি। মানে যেটা হচ্ছে তোমার ট্র্যাজেডিক যে সকল প্লে গুলো আছে, সেগুলোর মধ্যে যে লাস্টের যে মানে অ্যাকশনটা বা তোমার ক্লাইম্যাক্সের যে বিপরীত জিনিসটা, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ওকে, যেমন ধরো ক্লাইম্যাক্স কোনটা, যেখানে তোমার একদম লাস্ট সিচুয়েশন, বাংলা সিনেমাতে দেখো না, একদম লাস্টে গিয়ে একটা মায়ের পিঠা ডুসুম ডুসুম ওয়াল ভাঙে আইসা, গাড়ি দিয়ে আইসা তোমার নায়িকাকে উদ্ধার করে নিয়ে যায়, আর সব হাসি খুশি, এই যে হ্যাপি এন্ডিং। তো এটা হচ্ছে তোমার ক্লাইম্যাক্স। আর যদি এরকম হয় যে নায়িকারে ওই যে বাপ্পারাজের ঘটনা যেটা, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি, মানে যেখানে তোমার ট্র্যাজেডি হয়, সে মরে গেছে, মানে সে তো নাই। সে তখন কি করে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মানে নায়ক নায়িকার হাত মিল করে দেয় আর সে মরে যায়, এই আর কি, চাকা খাই। তো এই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে তোমার ক্যাটাস্ট্রফি, যেখানে ট্র্যাজেডিক একটা ইয়ে থাকবে, মানে বিয়োগান্তর একটা জিনিস থাকবে, শোক থাকবে, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। আর যদি পজিটিভ কোনো এন্ডিং হয়, সেটা হচ্ছে তোমার ক্লাইম্যাক্স। তো এই যে ক্যাটাস্ট্রফারি একটা এক্সাম্পল হচ্ছে অথেলো। কারণ এই অথেলো কে লিখছে বলতো? শেক্সপিয়ার। এই অথেলোর, এই অথেলোই হচ্ছে তোমার এটার নায়ক। আর তার যে নায়িকা, নায়িকার নাম হচ্ছে ডেসডেমোনা, ডেসডেমোনা। ওকে, তো এই অথেলো এই ডেসডেমোনাকে নিজেই মেরে ফেলে, পরবর্তীতে নিজে আবার সুইসাইড করে, মেরে ফেলার পরে নায়িকাকে। তো দ্যাটস ওয়াই এটা কি একটা ট্র্যাজেডি না? তো মানে বিয়োগ, এখানে খারাপ লাগা আছে, মৃত্যু আছে, দ্যাটস ওয়াই এটা ট্র্যাজেডি। এবং এইটার যে লাস্টের যে ফিনিশিংটা, সেটাকে তুমি জন্য ক্যাটাস্ট্রফি বলতেছো। ওকে, ক্যাটাস্ট্রফি আর ট্র্যাজেডি সেম? নো, ট্র্যাজেডি আর ক্যাটাস্ট্রফি কেন হবে? ট্র্যাজেডির ভিতরে লাস্টের যে পিক পয়েন্টটা, ফাইনাল অ্যাকশনটা, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। আর ট্র্যাজেডিটা হচ্ছে পুরা জিনিসটা একটা ট্র্যাজেডি। কথা বুঝতে পারছো? যেখানে বিয়োগান্তর একটা নাটক বা একটা রচনা এরকম থাকবে।
আর ক্যাটাস্ট্রফি হচ্ছে ওই পার্টিকুলার ওই ফাইনাল অ্যাকশনটা, যেখানে গিয়ে ধরো সে মেরে ফেলছে, নিজেও মরে গেছে, ওই পার্টিকুলার মোমেন্টটাকে তুমি ক্যাটাস্ট্রফি বলতেছো। নেক্সট হচ্ছে আইরনি, the expression of one's meaning by using language that normally signifies the opposite, typically for humorous or emphatic effect. মানে হচ্ছে যে তোমার এখানে তুমি একটা মিনিং কে অন্য মানে মিনিং দিয়ে, বিপরীত মিনিং দিয়ে এটাকে প্রকাশ করতেছো। the expression of one's meaning by using language that normally signifies the opposite, মানে একটা মিনিং প্রকাশ করতেছো কিন্তু অন্য একটা শব্দ ইউজ করে, অপোজিট একটা শব্দ ইউজ করে। ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লিজার। তো দেখো এখানে পেইনফুল প্লিজার এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে তোমার হাসি আমাকে এখানে খারাপ লাগা দিচ্ছে নাকি ভালো লাগা দিচ্ছে। তো এখানে তুমি দেখো প্লিজার ইউজ করতেছো, বাট পেইনফুল এর কারণে পুরো জিনিসটা অপোজিট হয়ে যাচ্ছে এবং সেটা একটা আলাদা মিনিং প্রদান করতেছে। এটাই হচ্ছে আইরনি। ওকে, ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লিজার। এই আইরনির আরো কিছু এক্সাম্পল দেখবা, পরীক্ষায় আসতে পারে। পেইনফুল মানে কি বিষাদময় মধুরতা, ওইটা নাকি? হ্যাঁ, হইতে পারে, ইন এ সেন্স ওরকম অর্থ হইতে পারে। তারপর দেখো যে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি সম্পর্কে তোমরা সবাই জানো, এটা হচ্ছে আত্মজীবন। দি বায়োগ্রাফি অফ ওয়ানসেলফ ন্যারেটেড বাই ওয়ানসেলফ, মানে সে তার নিজের সম্পর্কে যখন নিজে লিখবে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। যেমন ধরো এই যে মেইন ক্যাম্প, এটা কে লিখছে? এটা কার আত্মজীবনী বলো তো? মাই ফেভারিট। জানো না তোমরা এটা মেইন ক্যাম্প কে লিখছে? আসলে জানো না? নাম বললে তো ঠিকই চিনে ফেলবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কার কারণে? পোল্যান্ড আক্রমণ করছিল কে? গুস্তাভো নামক পুলিশ বাহিনী কার ছিল? রাইট, অ্যাডলফ হিটলার। ওকে, অ্যাডলফ হিটলার। তার যে আত্মজীবনী গ্রন্থ সেটা হচ্ছে মেইন ক্যাম্প। এটা বিউপিতে অনেকবার আসছে কোশ্চেনটা, তোমরা যখন পরীক্ষা দিবে তখনও দেখবা আসছে এই কোশ্চেন। এটা আসে প্রচুর, খুব ইম্পর্টেন্ট। আর দি আনফিনিশড মেমোইরস, অসমাপ্ত আত্মজীবনী, এটা কার লেখা? এটা জানা উচিত, এটা জানো তোমরা। শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাইট। আচ্ছা, এবার আসো যে আমরা এখানে আলাদা কয়েকটা শিখবো, যেটার জন্য এতটা এক্সপ্লেনেশন দরকার নেই। আমি জাস্ট তোমাদেরকে বিষয়গুলো এমনিতে বুঝাই বললেই তোমরা বুঝতে পারবা। বাট এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, সিমিলি ছিল, মেটাফোর ছিল, পার্সোনিফিকেশন ছিল, অ্যালিটারেশন ছিল, একই ধরনের সাউন্ড বারবার আসছে, অক্সিমরন ছিল যেটা থেকে ডিউতে কোশ্চেন আসছে, হাইপারবোল অতিরঞ্জিত করা, হোমোনিমস, হোমোফোনস, অ্যাক্রোনিম, অ্যালিগরি, সিলিকুই, টকিং টু দাইসেলফ, তারপর দেখো স্যাটায়ার, ক্যাটাস্ট্রফি, আইরনি, অটোবায়োগ্রাফি। এখন আসলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা তোমরা ওই যে ভোকাবুলারির মধ্যে অবশ্যই পড়ছো, তাই না? লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? এটা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, মনে রাখবা। এটার মানে কি? এটা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। এখন এটা তো তুমি মুখস্থ করছো এতদিন, ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছো, সেকেন্ড টাইম প্রিপারেশন মুখস্থ করছো, কিন্তু মুখস্থ জিনিস তো থাকে না। তোমাদেরকে বুঝতে হবে যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে যখন ধরো তোমার দুইটা সম্প্রদায়, তাদের দুইজনেরই, দুইটা সম্প্রদায়েরই দুই রকম ভাষা। এখন তারা তো একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে হবে। একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের সাথে কি কথোপকথন করতে হবে, তো তারা কিভাবে করবে? একজনের আরেকজনের ভাষা বুঝতেছে না, এই জন্য তারা একটা কমন ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে, যেটাকে বলা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তারা এই দুইটা সম্প্রদায় একসাথে কমিউনিকেট করতে পারবে। কথা বুঝছো? নেক্সট দেখো যে প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে ইজ এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স এট ফার্স্ট টু বি কন্ট্রাডিক্টরি, বাট পরে কি লেখা আছে এখানে, বাট আপন রিফ্লেকশন দেন মেক্স সেন্স। তো এটা মানে কি? It is a statement that appears at first to be contradictory, but upon reflection then makes senses. তো এটার মানে হচ্ছে যে শুরুতে তোমার কাছে মনে হবে যে এটা কন্ট্রাডিক্টরি, কিন্তু পরবর্তীতে তুমি এটার যে হিডেন মিনিংটা সেটা বুঝতে পারবা। যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বললাম, লেস ইজ মোর। এটা দ্বারা কি বোঝে? শুরুতে কি মনে হচ্ছে? লেস কম, মোর বেশি, মানে একটা একটার বিপরীত। কিন্তু তুমি যখন একটু ঠান্ডা মাথায় ভাববা লেস ইজ মোর, তখন দেখবা যে এটার একটা হিডিং মিনিং আছে, তাই না? এটা কিন্তু একটা তোমাকে ইনসাইট দেওয়া ট্রাই করতেছে যে অল্প জিনিস নিয়ে কিন্তু খুশি থাকা যায়, হ্যাপিনেস অল্প জিনিসের মধ্যে পাওয়া যায়। সেটাই বোঝানো হচ্ছে যে লেস ইজ মোর। ওকে, সো দিস ইজ কল্ড প্যারাডক্স। তারপর দেখো ফেবল, যে ইসব ফেবল, এ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স কনভেইং এ
মোরাল, মানে যেটার মধ্যে একটা মোরাল থাকবে এবং সেখানে এনিমেলের ক্যারেক্টার ইউজ করে সেখান থেকে এই মোরালটা প্রকাশ করবে আর কি। এটা হচ্ছে ফেবল। তারপর দেখো ইপিটাফ। ইপিটাফ হচ্ছে কি, ওই যে তোমার যে যখন কবর দেওয়া হয়, সমাধি, সেখানে তোমার কিছু লেখা থাকে না, ওইটাই হচ্ছে তোমার ইপিটাফ, এ ফ্রেজ রিটেন ইন মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, স্পেশালি ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন। মানে এই যে সমাধি উপরে যে লেখাটা লেখা থাকে সেটাকেই বলা হয় এপিটাফ। ওকে। তারপর দেখো হিম। হিম, এটার মানে হচ্ছে কি, ঈশ্বর বা হিরোদেরকে নিয়ে যখন তুমি ওই যে ফ্রেজ করে গান বা পোয়েম লিখবা সেটাকে বলা হয় হিম। মানে ঈশ্বর বন্দনা, মানে ঈশ্বর বা হিরো তাদেরকে নিয়ে যখন প্রশংসামূলক কোনো কবিতা বা গান গাওয়া হয় সেটাকে বলা হয় হিম। ওকে। ইউফেমিজম, খুবই ইন্টারেস্টিং বিষয়। ইউফেমিজম কি, দিস ইডিওমেট্রিক এক্সপ্রেশন রিপ্লেস হার্শ ইম্পোলাইট ট্যাবো অর আনপ্লিজেন্ট টার্মস উইথ মোর ডেলিকেট ফ্রেজেস। মানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হার্শ বা ইম্পোলাইট শব্দ আছে যেগুলোর পরিবর্তে তুমি ইউফেমিজম ইউজ করতে পারো। সাপোজ এটার খুব একটা আন্ডারস্ট্যান্ডিং এক্সাম্পল এরকম হইতে পারে, ধরো একটা মেয়ে মোটা, এখন তুমি যদি গিয়ে তাকে বলো যে তুমি তো মোটা, তাহলে কিন্তু সে এটার কারণে মাইন্ড করবে। কিন্তু তুমি যদি তাকে এটাকে ইউফেমিজম ইউজ করে একটু অন্যভাবে বলো, লেস অফেন্সিভ ভাবে বলো, একই কথাই বলবা কিন্তু লেস অফেন্সিভ ওয়েতে, সেটা কি বলতে পারো, যে ইউ লুকস চাবি। চাবি বললে কিন্তু মেয়েরা মাইন্ড করে না। ওকে। তো এই হচ্ছে বিষয়, ইউফেমিজম মানে হচ্ছে যে লেস অফেন্সিভ ওয়ার্ড, যেটার মাধ্যমে তুমি হার্শ বা ইম্পোলাইট বা ট্যাবু বা আনপ্লিজেন্ট টার্মস গুলাকে তুমি একটা মানে ডেলিকেট ওয়েতে বা মোর প্লিজেন্ট ওয়েতে কনভে করতে পারো। তারপর দেখো ইউলজি। ইউলজি হচ্ছে যে স্পিচ অর রাইটিং ইন ফ্রেজ অফ এ পার্সন। আমরা একটু আগে যেটা দেখলাম যে হিরো বা ঈশ্বরদেরকে নিয়ে যখন ফ্রেজ করা হয় তখন সেটাকে বলতেছে হিম। আর যখন কোনো একটা পার্টিকুলার ব্যক্তি সম্পর্কে তোমার প্রশংসামূলক কিছু লেখা হবে তখন সেটাকে বলতে হবে ইউলজি, যে পার্সনের ফ্রেজে। ঠিক আছে। বিবলিওগ্রাফি মানে কি, দি সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস, মানে গ্রন্থ বা বই লেখার যে ইয়েটা সেটাকেই বলা হচ্ছে তোমার সিস্টেমটা, সেটাকেই বলা হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি। তারপর দেখো মিথ। মিথ মানে হচ্ছে পুরাণ। ওকে। দি অ্যানশিয়েন্ট স্টোরি অ্যাবাউট গডস অ্যান্ড গডেসেস, মানে যে প্রাচীন যে সকল দেবদেবী তাদের সম্পর্কে যে স্টোরিগুলো সেগুলাকেই তোমার পুরাণ বলা হয়। প্যাস্টোরাল মানে হচ্ছে কান্ট্রি সাইড পিপলদেরকে রিলেট করে যখন কোনো ধরনের সাহিত্য লেখা হবে সেটাকে বলা হয় প্যাস্টোরাল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না যে আমার সাহিত্যের বাহির থেকে যারা বাদ হয়ে গেছে তাদেরকে নিয়ে লেখালেখি করার জন্য, যে আমি ওই যে যারা একটু তোমার ধরো সাইড ওয়েতে আছে বা তোমার কি বলতো আহ এটা কি বল টার্সিয়ারি লেভেলের, টার্সিয়ারি না এটাকে কি বলা যায়, ট্রপিক্যাল ওয়ে নাকি। আচ্ছা যাই হোক, যার ধরো গ্রামীণ মানুষ, তো গ্রামীণ মানুষদেরকে নিয়ে যখন কোনো ধরনের সাহিত্য চর্চা করা হবে সেটাকে বলা হয় প্যাস্টোরাল। নর্মালি সাহিত্যের মধ্যে আগে বা বিভিন্ন সময় যখন লেখা হতো সেগুলো কিন্তু এই যে সম্ভ্রান্ত শ্রেণী যারা ছিল, রাজা বাদশাহ দেব দেবী, এদেরকে নিয়েই লেখা হয়েছে। তুমি কয়টা সাহিত্য আগের যুগের খুঁজে পাবো যেখানে তোমার সাধারণ জনগণ যারা নিপীড়িত, যারা নিম্ন শ্রেণী, তাদেরকে নিয়ে লেখা হয়েছে? হয়নি কিন্তু। ইভেন সভাকবি টভাকবি তারা কিসের থাকতো, ওই রাজার সভাকবি তারা কিন্তু এগুলা লিখতো। তো তখন তারা ওই রাজার গুণগাতি লিখতো আর কি, খারাপ জিনিসটাও লিখতো না, সব মানে গুণাগুণ লিখতো শুধু। তো এই আর কি। ওকে। প্রত্যন্ত অঞ্চলে, রাইট। এটাকে ইংরেজিতে যেন কি বলে, আমি এই শব্দটা আমি ভুলে গেলাম কে। হম, ট্রপিক্যাল না, যাই হোক হোয়াটএভার। তারপর দেখো আর রুরাল না, মানে রুরাল তো সিম্পল ওয়ার্ড, এটা হচ্ছে উম যাই হোক এখন মাথায় আসতেছে না, পরে হয়তো যে কোনো সময় চলে আসবে। এটা আসে পরীক্ষায়। ঠিক আছে। বান নাকি? সিনোনিম সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে চলে আসে, না না এত সহজ ওয়ার্ড, এটা একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড, দ্যাটস এ পরীক্ষায় আসে। এনিওয়ে নেক্সট দেখো যে প্যামফেট। প্যামফেট মানে হচ্ছে পুস্তিকা। পুস্তিকা। ওকে। এ স্মল থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট। এটার একটা সিমিলার শব্দ হচ্ছে ব্রশিওর। এটা প্রচুর পরীক্ষা আসে সিনোনিম হিসেবে, যে প্যামফেট শব্দের সিনোনিম কি, ব্রশিওর। ব্রশিওর এটা টোটাস্থ করে ফেলবা, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তারপর দেখো প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে হচ্ছে একটা নাটকের যে মেইন লিডিং ক্যারেক্টার তাকে বলা হয় প্রোটাগনিস্ট। ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে হচ্ছে ওই যে বললাম দি ক্রাইসিস ইন এ ড্রামা এট দি হাইয়েস্ট পয়েন্ট, মানে একদম লাস্টের যেই মেইন পয়েন্টটা সেটাই হচ্ছে তোমার ক্লাইম্যাক্স। ঠিক আছে। ব্যালেড মানে হচ্ছে ন্যারেটিভ পোয়েম। ব্যালেড মানে হচ্ছে ন্যারেটিভ পোয়েম, মনে রাখবা। ন্যারেটিভ পোয়েম মানে হচ্ছে ব্যালেড। ব্ল্যাঙ্ক ভার্স এটা বাংলা হচ্ছে অমৃতাক্ষর। অমৃতাক্ষর, যেখানে শেষে গিয়ে কোনো ধরনের
রিম থাকবে না বা ছন্দ থাকবে না, যে হ্যাভিং নো রিম ইন্ড মানে শেষের দিকে কোনো ধরনের যে ছন্দ থাকে না সেটাকেই বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দ। দেখো যে ইলিজি, ইলিজি হচ্ছে ইটস এ পোয়েম অফ ল্যামেন্টেশন অর মোর্নিং, মানে হচ্ছে তোমার যেখানে শোক থাকবে বা খারাপ লাগা থাকবে, দুঃখ থাকবে, সেটাকে বলতেছে ইলিজি। ওকে। আর ইপিক, ইপিক মানে হচ্ছে এখানে তোমার মহাকাব্য, হিরোইক ডিডস ইজ কল্ড ইপিক। এটার বাংলা সবচেয়ে উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে তোমার মেঘনাদ বধ, মেঘনাদ বধ কাব্য, যেখানে তোমার হিরো বলতে কাকে বোঝানো হচ্ছে, মেঘনাদকে বোঝানো হচ্ছে। মানে যদি সে ওই সময় তার হাতে অস্ত্র থাকতো আর সে যুদ্ধের জন্য প্রিপারেশনে থাকতো, তাহলে কিন্তু সে সবাইকে মেরে ফেলতে পারতো। সে আসলে এরকম যুদ্ধ ছিল, কিন্তু সে যখন ওই যে যজ্ঞাগারে যায়, সেখানে তো তোমার ওই যুদ্ধের প্রিপারেশন নিয়ে যায় না, দ্যাটস ওয়াই তাকে এইভাবে মানে ধোকার মাধ্যমে কিন্তু মারা হয়েছে। তো এই মেঘনাদ হচ্ছে এখানে হিরো, আর হিরোইক ডিডস নিয়ে যখন এই ধরনের কাব্য লেখা হয় তখন সেটাকে বলা হয় ইপিক। তারপর দেখো সনেট, সনেট হচ্ছে তোমার 14 লাইনের কবিতা। এই যে 14 লাইন পয়েমস কে বলা হচ্ছে সনেট, এবং এইটার মধ্যে প্রথম যে 8টা, সে 8টাকে বলা হয় অষ্টক। ওকে। আর শেষের যে 6টা লাইন সেটাকে বলা হয় ষষ্ঠ। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে প্রথমকার 8টা লাইনকে কি বলা হয় আর পরের 6টা লাইনকে কি বলা হয়। আর স্ট্যানজা, স্ট্যানজা মানে হচ্ছে 4টা লাইন, 4টা লাইনের করে পার্ট পার্ট। এই যে তোমার দেখবা বিভিন্ন ধরনের কবিতাতে 4 লাইন 4 লাইন করেই তোমার প্যারা প্যারা করে দেওয়া, তো ওইগুলাই হচ্ছে তোমার স্ট্যানজা, মানে 4 লাইনের যে স্ট্যানজা থাকে। ইট ইজ এ ডিভিশন অফ 4 or more lines having a fixed length or meter or rhythmic theme. ওকে। আচ্ছা, নেক্সট দেখো যে তোমার শর্ট স্টোরির কিছু এলিমেন্ট। এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে সেটিং আর একটা হচ্ছে তোমার প্লট। এটা দুটো থেকে পরীক্ষা প্রচুর কোশ্চেন আসে, আর পোলাপান গুলাই ফেলে যে কোনটা সেটিং কোনটা প্লট, বাকিগুলো এমনিতে বোঝা যায়। দেখো সেটিং হচ্ছে দি টাইম এন্ড লোকেশন, ওয়েদার, মুড ইন হুইচ স্টোরি টেক্স প্লেস। মানে একটা স্টোরি যখন লেখা হয় বা বলা হয়, তখন যে সময়ে বা যে লোকেশনে বা যে ওয়েদারে সেটাকে বলা হয় সেটাকে বলা হয় সেটিং। আর প্লটটা কি, প্লট হচ্ছে যে তোমার ইভেন্টস টু ডেভেলপ দ্য আইডিয়া, যে ইভেন্ট গুলা হয় এই আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য, সেটাকে বলা হয় প্লট। ওকে। সো এখানে এই জিনিসটা মনে রাখবা যে ইভেন্ট হচ্ছে প্লট, আর টাইম লোকেশন বা ওয়েদার হচ্ছে সেটিং। ক্যারেক্টার কি, ক্যারেক্টার হচ্ছে যে থিম, থিম জিনিসটা কি, থিম হচ্ছে দি স্টোরি ইজ কন্ট্রোলিং আইডিয়া অর ইনসাইট, টাইটেল ইজ ফোকাসড, মানে যেই তোমার স্টোরিটা তুমি বলতেছো এটার মেইন থিমটা কি বা মেইন টাইটেলটা কি, সেটাই হচ্ছে থিম। মানে থিমের উপর বেস করে টাইটেলটা থাকবে, মানে এটাতে তুমি কি ইনসাইট দিতে চাচ্ছ বা এটার মেইন আইডিয়াটা কি নিয়ে সেটা। কনফ্লিক্ট কি, কনফ্লিক্ট হচ্ছে তোমার এই যে প্লটের জন্য যে ইভেন্ট গুলা রয়েছে সেটার জন্য যেই তোমার মানে কনফ্লিক্ট থাকতে হবে, মানে এটাকে তুমি কি বলতে পারো যে আর্গুমেন্ট টাইপের জিনিস আর কি। ওকে। যে প্রত্যেকটা প্লট বা ইভেন্টের জন্য যে ইসেনশিয়াল পার্ট সেটাকেই বলা হচ্ছে কনফ্লিক্ট। তারপর দেখো তোমার পয়েন্ট অফ ভিউ, যে স্টোরিতে তুমি বলতেছো সেটা কোন অ্যাঙ্গেল থেকে বলতেছো। এখানে তোমার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে। ধরো একটা হচ্ছে পার্সপেক্টিভ, আহ বলা যায় যে নিজেই যখন নিজে হিসেবে লেখক যখন নিজে একটা স্টোরি বলতেছে, সে নিজে থেকে বলতেছে লেখক কথক, অথবা তুমি একটা অন্য চরিত্র নিয়ে আইসো সেখান থেকে একটা পার্সপেক্টিভ থেকে বলতে পারো, বা অন্য একটা ভিউ পয়েন্ট থেকে বলতে পারো, একটা মানে চাইল্ড বা বাচ্চার দিক থেকে তুমি বলতে পারো, একটা ম্যাচিউর মানুষের দিক থেকে বলতে পারো। বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, পয়েন্ট অফ ভিউ আছে তো একটা স্টোরি বলার ক্ষেত্রে, ওইটাই আর কি। তো এখানে এই যে শর্ট স্টোরির বিভিন্ন এলিমেন্টের মধ্যে মেইন 2টা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে সেটিং এবং প্লট। বিউপি তো এই ধরনের কোশ্চেন আসছে। তো সেটিং হচ্ছে টাইম এন্ড লোকেশন এন্ড ওয়েদার, আর প্লট হচ্ছে ইভেন্ট। জিনিসটা মাথায় রাখবা। ওকে, 2টা জিনিস। তারপর দেখো তোমার যে পিরিয়ড বা ডিউরেশন, আমরা এতক্ষণ পর্যন্ত লিটারি টার্মস বা লিটারেচারের বিভিন্ন ধরনের যে ফিগার অফ স্পিচ গুলো রয়েছে এগুলো সম্পর্কে ইনডেপথ পড়ছি, যা যা ছিল। ওকে। তোমাদেরকে ডিরেক্ট ডেফিনেশন আকারেও কোশ্চেন করতে পারে, অথবা এই ধরনের এক্সাম্পল দিয়েও করতে পারে। বাট যেভাবে আসুক তুমি এখন রিলেট করতে পারবা যে কোনটা কিসের মধ্যে পড়ে। বাট এখন হচ্ছে আমরা মেইন যে লিটারেচারের বিভিন্ন ধরনের ডিউরেশন রয়েছে, পিরিয়ড রয়েছে, সেগুলোর মধ্যে প্রবেশ করবো। সেখানে তোমার প্রমিনেন্ট যারা যারা রয়েছেন তাদের সম্পর্কে পড়তে হবে, বা এই ডিউরেশনের মধ্যে কোন কোন ডিউরেশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলা থেকে পরীক্ষা কোশ্চেন আসে বা আসতে পারে, সেগুলোই হচ্ছে এখানে আমরা দেখবো। তো দেখো এই যে বাংলা লিটারেচারের মধ্যে ইংলিশ লিটারেচারের কিছু পিরিয়ড রয়েছে, যেমন তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এন্ড পোস্ট মডার্ন। সো এর মধ্যে তোমার সবগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মাত্র কয়েকটা।
কোনগুলা কোনগুলা আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এই যে দেখো, রেনেসেন্স। রেনেসেন্স এটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে আবার কয়েকটা পার্ট আছে। তারপর দেখো রোমান্টিক পিরিয়ড, এটাও খুব ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ড, এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে রেনেসেন্স, এই বানানটা মনে রাখবা। এই বানানটা মনে রাখবা কেন, এটা স্পেলিং এ আসে, ঠিক আছে? এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে পার্ট করে নেওয়া, যে রিনা একজনের নাম, ইজ সেন্স, রিনা ইজ সেন্স, এবার মনে রাখলে হয়ে যায় রেনেসেন্স। তার মানে এস দুইবার আসতেছে, ইজের একটা, সেন্সের একটা। ওকে। তারপর দেখো তো ডিউরেশনটাও মনে রাখবা, যে 1500 থেকে 1660। রোমান্টিক পিরিয়ডের হচ্ছে 1798 থেকে 1832, এবং 1832 থেকে 1901 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এই তিনটা পিরিয়ড তোমাদের জন্য ফরজ। এবার আসো যে আমরা এই যে রেনেসেন্স এর মধ্যে বললাম না যে কিছু পার্ট আছে, সেই পার্ট গুলা দেখবো। তো এই রেনেসেন্স এর মধ্যে টোটাল 4টা ডিভিশন, 1500 থেকে 1660। শুরুটা হচ্ছে দি ইলিজাবেথান পিরিয়ড। ইলিজাবেথান পিরিয়ড ইংলিশ লিটারেচারের যে স্বর্ণযুগ, দি গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, সেটাই কি, সেটাই হচ্ছে দি ইলিজাবেথান পিরিয়ড। এটাকে কি বলা হয়? সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড। ওকে। কত থেকে কত? 1558 থেকে 1603। জ্যাকোবিয়ান ইম্পর্টেন্ট না, ক্যারোলিন ইম্পর্টেন্ট না, কমনওয়েলথ পিরিয়ডও ইম্পর্টেন্ট না। কারণ ইম্পর্টেন্ট হলো কি, শুধুমাত্র দি ইলিজাবেথান পিরিয়ড, মাথায় থাকে যেন। ওকে। নেক্সট আসো যে রেনেসান্সের ভিতর থেকে আমরা এটার নামটা কেন রেনেসান্স হইলো বা এটার বিশেষত্ব কি সেটা পড়বো। তো রেনেসান্সের বানানটা সবার আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, রিনা ইজ সেন্স, এবার মনে রাখবা 1500 থেকে 1660 টোটাল। এবং এই রেনেসান্স মানে হচ্ছে পুনর্জন্ম বা রিবার্থ, ঠিক আছে? রিবার্থ, মনে রাখবা, রিবার্থ। এটা আসে পরীক্ষায়, রেনেসান্স মানে কি, রিবার্থ। কোন শতাব্দীতে? এটা হচ্ছে 14th সেঞ্চুরিতে বা চতুর্দশ শতাব্দীতে তোমার এই রেনেসান্সের ঘটনাটা ঘটছে। কোথায়? ফ্লোরেন্স, মানে ইটালির ফ্লোরেন্সে। ইটালির ফ্লোরেন্সে রেনেসান্স হয়। এবং এইখানে এই যে আমরা রিবার্থ বলতেছি, কিসের পুনর্জন্ম? প্যাশন ফর নিউ লার্নিং এন্ড নলেজ, এইটার পুনর্জন্ম হচ্ছে, যে নতুন করে শেখা বা জ্ঞানের প্রতি যে প্যাশন, সেটাই তোমার এই রেনেসান্সের মাধ্যমে তৈরি হয়েছে। যেটা মনে রাখবা। নেক্সট দেখো যে ইলিজাবেথান পিরিয়ড, দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় হুবহু আসবে যে ইংলিশ লিটারেচারের মধ্যে কোন পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়। দ্যাট ইজ দি ইলিজাবেথান পিরিয়ড। আর কেন এটার নাম ইলিজাবেথান পিরিয়ড? বিকজ এই সময় রানী ইলিজাবেথান, মানে ইলিজাবেথের পিরিয়ডটা চলতেছিল, এই জন্য তার নামের সাথে অনুরূপ রেখেই পিরিয়ডটার নাম দেওয়া হয়েছে ইলিজাবেথান পিরিয়ড, 1558 থেকে 1603। এবং এই সময়ে যে সকল তোমার, সরি, রাইটাররা ছিল, তাদেরকে একত্রে বলা হইতো দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড। তাদেরকে কি বলা হইতো? দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড, মানে তাদেরকে সিঙ্গিং বার্ড বলা হইতো। আর এই যে সময়টাকে, ইলিজাবেথ পিরিয়ডটাকে বলা হইতো দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড। এবং এই যে রানী ইলিজাবেথ, যার কথা বললাম, যার নামাইন অনুসারে তোমার এটা পিরিয়ডটার নামকরণ করা হয়েছে ইলিজাবেথান পিরিয়ড, তার একটা বিখ্যাত উক্তি ছিল। উক্তিটা হচ্ছে, এ গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। মানে এই যে আমরা বলি না যে রেকমেন্ড করে দেন, রেকমেন্ড করে দেন, তো রেকমেন্ড করার জন্য তোমার নিজের সবচেয়ে বড় একটা উপাদান হচ্ছে যে তোমার হাসি মুখ। যে গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন, এটা কে বলছে? এই যে রানী এলিজাবেথ বলছে, কুইন এলিজাবেথ, মনে থেকে যাবে। নেক্সট দেখো যে ফেমাস রাইটার ইন ডিফারেন্ট পিরিয়ডস। এই যে আমরা বললাম তোমার রেনেসান্স পিরিয়ড, সেটার মধ্যে কোনটা? ইলিজাবেথান পিরিয়ডটা, যেটা হচ্ছে গোল্ডেন এজ, এবং রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড। এই যে তিনটা পিরিয়ড তোমাদেরকে বললাম যে এগুলো তোমাদের পড়তে হবে। এখানে দেখো এই যে মার্ক করছে, রেনেসান্স বলতে কি, ওই যে তোমার ইলিজাবেথান পিরিয়ড। আর এই দুইটা তো পার্টিকুলার আলাদাই। তো এই তিনটা পিরিয়ডের মধ্যে আমরা কাদেরকে কাদেরকে পড়বো, যাদের থেকে কোশ্চেন আসতে পারে। যেমন দেখো, ইলিজাবেথান পিরিয়ডের মধ্যে রয়েছে ক্রিস্টোফার মার্লো, তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। রোমান্টিক পিরিয়ডের মধ্যে ডিউরেশন হচ্ছে 1798 থেকে 1832। এই সময়ের মধ্যে রয়েছে জন কিটস, পিবি শেলি, লর্ড বায়রন, তারপর হচ্ছে উইলিয়াম ওর্ডসওর্থ, তারপর অ্যাস্ট্রিক কলেরিজ। এবং ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা হচ্ছে 1832 থেকে 1901, এই সময় হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিং। এই প্রত্যেকের ডিটেলস আমরা পড়বো, প্রত্যেকের সাহিত্যকর্মগুলো পড়বো ছন্দ আকারে, নিমোনিক্স দিয়ে পড়বা, যাতে করে কখনো ভুল না হয়। ছন্দ শিখিয়ে দিব, তোমরা এমনিতেই ছন্দ মুখস্থ করে ফেললে সবগুলো এমনিতে মনে থাকবে। তো এখানে দেখো এই যে শেক্সপিয়ারকে কি বলা হতো, তাকে বলা হতো তোমার আহ পয়েট অফ, কি বলা হতো বলো তো শেক্সপিয়ারকে? পয়েট অফ নেচার কাকে বলা হতো বলো আগে সেটা? পয়েট অফ নেচার বা পয়েট অফ বিউটি,
কাকে বলা হইতো? আচ্ছা, পয়েট অফ নেচার হচ্ছে এটা। পয়েট অফ নেচার হচ্ছে তোমার উইলিয়াম ওর্ডসওয়ার্থ। খুবই ইম্পর্টেন্ট যে পয়েট অফ নেচারকে উইলিয়াম ওর্ডসওয়ার্থ। আর এই যে শেক্সপিয়ারকে কি বলা হইতো? তাকে বলা হইতো পয়েট অফ হিউম্যান নেচার। হিউম্যান নেচার। তোমরা আউলে ফেলো না, দুইটা আলাদা। আর এই যে জন কেটস, এটা থেকে বিপরীতে কোশ্চেন আসছে, তাকে কি বলা হতো? আমাদের সময় এই কোশ্চেনটা আসছিল যে হু ইজ কল্ড দি পয়েট অফ বিউটি। পয়েট অফ বিউটি হচ্ছে জন কিটস। এই আর পরের আমাদের পরের সেশনে বিউপিতে কোশ্চেন আসছে যে একটা উক্তি, সে উক্তিটা কে দিছে? এই যে তোমার ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এই উক্তিটা কার? এটাও কিন্তু জন কিটস এর উক্তি। এটা বিউপির পরের সেশনে কোশ্চেন ছিল। তো মাথায় রেখে জিনিসগুলো একটা একটার সাথে রিলেটেবল। আর এই যে আমরা বললাম ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে আমরা পড়বো এই তিনজনকে, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিং। এই তিনজনকে একসাথে একটা ছোট ছন্দ দিয়ে মনে রাখা যায়, দেখো, এম এ আর, মার। এমএআর দিয়ে মনে রাখা যায়, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। তোমাদেরকে এখানে ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে যেহেতু কি ধরনের কোশ্চেন দেয় বলি, দিয়ে বলবে যে হুইচ অফ দি ফলোইং তোমার রাইটার ইজ নট এ পার্ট অফ দি ভিক্টোরিয়ান পিরিয়ড। তখন এই তিনটার বাহিরে যে অপশনটা থাকবে সেটা উত্তর হবে। তখন এই তিনটার নাম কিভাবে মনে রাখবে? এই যে এমএআর দিয়ে মনে রাখবে, এমএআর এর বাহিরে যে এটা থাকবে সেটা উত্তর হবে। কথা বুঝতে পারছো? আর এই যে এখানে যাদের যাদের কথা বললাম প্রত্যেকের সম্পর্কে আমরা এই ডিটেলসে পড়বো লিটারেচার ক্লাস 2 তে। ওকে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যেখানে আমি তোমাদেরকে কি কি জিনিস পড়ালাম। প্রথম হচ্ছে লিটারি টার্মস, ফিগার অফ স্পিচ। তারপর হচ্ছে তোমার এই যে শর্ট স্টোরি বিভিন্ন এলিমেন্ট। তারপর হচ্ছে তোমার কি ছিল বিভিন্ন ধরনের ডিউরেশন এবং যে সকল রাইটারদেরকে পড়তে হবে সেগুলো। আর তার পাশাপাশি ছিল তোমার এই যে লিস্ট আকারে কিছু লিটারি ডিভাইস ছিল, বা যেগুলা থেকে তোমার সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি হিসেবে অনেক সময় কোশ্চেন চলে আসে। তো এই আর কি। আর গত কয়েকটা বছর দেখা গেছে এই টপিক গুলা থেকে বেশ ভালো সংখ্যক কোশ্চেন আসতেছে। আগে অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে আসতো না, যেমন তোমার বিউপি বা ডিউতে এগুলা থেকে আসতো না। কিন্তু রিসেন্ট ফেজে দেখা গেছে তোমার বিউপি, ডিউ আর জাহাঙ্গীরনগর এটা থেকে তো অনেক আগে থেকেই কোশ্চেন আসে। দ্যাটস এই যে টপিক গুলো, প্রত্যেকটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এগুলো অনেক মজার। তুমি আরেকটু অ্যাডভান্সলি শিখতে পারো তুমি এই টপিক গুলো সম্পর্কে যখন গুগলে সার্চ করবা, দেখবা যে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর এক্সাম্পল চলে আসছে। যেমন আমি যখন বললাম টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা পার্সনিফিকেশন, ব্যক্তির উপর প্রকাশ করা হচ্ছে জড়বস্তুকে। তো তুমি এরকম আরো অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল পাবা যেটা তুমি দৈনন্দিন লাইফে নিজে ইউজ করো, কিন্তু এটা ভেবে ভাইবে দেখো নাই, তাই না? তারপরে যে মেটাফোর ইউজ করো, ডিরেক্ট তুলনা করে দিচ্ছ, বলতেছো যে মধুসূদন ইজ এ ফায়ার। সিমিলি ইউজ করতেছো যে ইউ ইউ আর লাইক এ ফায়ার বা ইউ আর লাইক এ টাইগার, এরকম বলতেছো, তাই না? তো এটা আর কি, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, সেখানে তুমি এইভাবে সিমিলি ইউজ করতেছো। তারপর অক্সিমোরন, বলতেছো তোমাকে তো আজকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, একবার বলতেছো ভয়ঙ্কর, একবার সুন্দর বলতেছো। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। তোমরা একটু আরেকটু অ্যাডভান্স সার্চ করতে পারো গুগলে, সেখানে আরো কিছু এক্সাম্পল পাবা। আর তখন জিনিসগুলোর সাথে নিজেকে নিজে রিলেট করতে পারবা। এমন ভাবে পড়বা যেন একবার পড়লেই পুরো জিনিসটা তোমার মাথায় গেঁথে যায়, বুঝে বুঝে পড়বা, যেটা কখনোই আর ভুলবা না। ঠিক আছে। টাইমের টাইম এন্ড টাইড আসলেই কিন্তু ওয়েট ফর নান। তো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে তোমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পড়তেছো তুমি সিরিয়াসলি পড়বা, বুঝে বুঝে পড়বা, একটা হাত হ্যান্ড নোট থাকবে, একটা নোট থাকবে, একটা রাফ নোট থাকবে, এরকম লেখালেখি করে পড়বা। পড়ার পরে নিজে আবার নিজের মতো করে কনভে করতে পারতেছো কিনা, যে আমি যতক্ষণ পড়লাম আমি একটু বন্ধ করে দেখি বলতে পারতেছি কিনা, এইভাবে পড়তে হবে। বাট আদারওয়াইজ তুমি পড়লা, তোমার 2 ঘন্টা তুমি টাইম ধরে ধরে পড়লা, কিন্তু তুমি কি পড়লা ওই মাঝখানে পড়ছো, এখানে চিন্তা করছো যে ওইখানে স্কুলের সামনে দিয়ে কারে যেন দেখছিলাম, তো এভাবে হলে হবে না। তোমাকে একটু ফোকাসড হইতে প্রিপারেশন নিতে হবে, যে আমি 2 ঘন্টা না, আমি মাত্র 30 মিনিট পড়বো, কিন্তু এই 30 মিনিটের মধ্যে আমার ফুল কনসেন্ট্রেশন থাকবে আমার পড়াশোনার প্রতি। এই আর কি। ঠিক আছে। তো এটাই। আর আড্ডাবাজি বা বাহিরে টাইম ওয়েস্ট করা বা বিভিন্ন ধরনের অকেশনে অ্যাটেন্ড করা, ফ্রেন্ডদের সাথে সময় দেওয়া, এগুলোর জন্য এনাফ টাইম তুমি পেয়ে যাবে। চান্স পাওয়ার পরে ভার্সিটির করিডোরে গিয়ে আড্ডা দিবা, বা হচ্ছে তখন এনাফ আর এনাফ টাইম পাবা। ওকে। সো আগে পড়াশোনা, চান্স, দেন সবকিছু।